তো মনে করছিস এনারা তোকে বাঁচাবে আর তুই বেঁচে যাবি? ওই যে বেরিয়ে বলছি। ওর সঙ্গে এরকম ব্যবহার করছে কেন? ও কি করেছে? আর বলবেন না মাসিমা, এই বুড়ো বজ্জাতটা একে আর যার কোনো বাচ্চাটাকে ছিলাম, কিন্তু এখন দেখছি একটা বাচ্চা ছিল পাগল সেজে আছে। তাই তাই ওকে না মেরে ফেললে এই গ্রামকে বিপদে হাতে মুক্তি না। চুপ করো বলছি। বাচ্চা দেখলে যে আদর করবার জন্য হাত বাড়ায়, সে হাত কখনো ছেড়ে ধরার হাত হতে পারে না। সেই হাত হলো পিতৃস্নেহের হাত। যা যা স্যার, এটাকে উল্টো কেস হয়ে গেল রে বাবা। স্যার, আপনি ওকে যতই বাঁচানোর চেষ্টা করুন, ও ছাড়া আমাদের এটাই বলবে। পারবে না। একবার যখন ওই বাড়িতে ঢুকে পড়েছে, তখন তোমরা কেউ ওকে মারতে পারবে না। কে বাঁচাবে? আপনি? হ্যাঁ, আমি। আর এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে না গেলে আমি কিন্তু আমার স্বামীকে ডাকতে বাধ্য হবো। যাচ্ছি। তবে কতদিন বাঁচাবেন ওকে? আমরা সারা তককে থাকবো। আর যাদের রাস্তায় বেরোবে, সারাকে মায়ের ভোগে পাঠিয়ে দেবে। আর তোমার কোনো ভয় নেই, ওরা চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। এবার একটা সত্যি কথা বলো তো, ওরা তোমাকে মারতে চাইছিল কেন? তুমি কে? আমি একটা পাগল গো, পাগল। তাই তোরা দেখলে আমায় ঢিল ছড়ে ছেলে ধরা বলে মারতে আসে। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি পাগল নই গো, পাগল নই। আমি যে এক সময় তোমাদের মতো সুস্থ স্বাভাবিক মানুষ ছিলাম গো, মানুষ। আর এই নিশিগঞ্জের হাসপাতালে ওয়ার্ড বয়ের চাকরিও করতাম। নিষ্কোথা সবাই। গুলশান, তোমার মনে আছে গুলশান? তুমি চুপ করে থাকো না, বলো। তোমার মনে আছে? না না না, আমার যে কিচ্ছু মনে নেই। আমার মাথাটা কেমন যেন যন্ত্রণা করছে। ও ভগবান! তোমার খুব কষ্ট হচ্ছে, একটু জল খাবে? জল? না 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 না, পারলে আমায় একটু কারণ আমি যে আমার এই ভারাক্রান্ত শরীরটা আমি যে আর বয়ে বেড়াতে পারছি না। তবু যে আমাকে বয়ে বেড়াতে হবে, কেননা মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে মরবো বললে তো মরা যায় না। আজ থেকে 20 বছর আগে এই চন্দনার চাটা দিয়ে আত্মহত্যা করেছিল, কিন্তু পারিনি গো, পারিনি। কারণ কি নাম বললে? চন্দনা চ্যাটার্জি। নামটা যে ভীষণ আমার ছেলে ছেলে লাগছে। আচ্ছা আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি পার্বতী চ্যাটার্জি? হ্যাঁ, আমি তো পার্বতী। কিন্তু তুমি কি করে জানলে? বলো না, তুমি যে কি করে জানলে? পারছি না। আমি কিছুতেই মনে করতে পারছি না। আমার চোখের সামনে সব কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে। সেদিনটা ছিল অমাবস্যা রাত, 27শে আষাঢ়, সেদিন তোমার ঝড় বৃষ্টি হচ্ছিল। আর ওই দিনটা তো ছিল আমার জীবনের মহা অভিশাপের দিন। সেদিন নিশিগঞ্জের হাসপাতালে মাঝরাত্রে একটা ফুটফুটে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তারপর রাতের অন্ধকারে সেই বাচ্চাটা হাসপাতাল থেকে চুরি হয়ে যায়। আমার সন্তান চুরি হয়ে যায়। কিন্তু তুমি কি করে জানলে? বলো না, কি করে জানলে? কারণ আমি নিজেই ওই আপনার সন্তানকে চুরি করে
বিশ্বাস করবো? কি বিশ্বাস করবো? তোমরা বলতে পারো? এটাই আমি বিশ্বাস করবো যে আমি জানো আমার এতদিনের স্বপ্নকে এক নিমেষে আমার বিশ্বাসে পরিণত করে দিয়ে আমাকে এখন বিশ্বাস করতে বলছো? আমি বিশ্বাস করবো? আমি জানো আমি পরিচয়ে আমার কোনো পরিচয় নেই। তুই কাঁদিস না রে, তুই কাঁদিস না। তোর চোখের জল যে আমি সহ্য করতে পারবো না রে মা। তুই যদি এখানে ভেঙে পড়িস তাহলে আমার কি হবে? আমি যে তোকে আমার বুকের দুধ দিয়ে মানুষ করেছি রে মা। দয়া, শুধু দয়া করেছি একটা নিষ্পাপ শিশুকে। তোমরা দয়া করেছো, দয়া, দয়া, দয়া। চুপ! একদম চুপ! তোর মুখে যা আসবে তুই তাই বলে যাবে। এই হতভাগা মামার কথাটা একদম ভাববি না। আমাদের প্রথম সন্তান চুরি হয়ে যাওয়ার পর আমি তো পারতাম দ্বিতীয় কোনো সন্তান কোলে আনতে, পাছে তোর আদরের ভাগটা যাতে না বসায়। তোকে তোকে বুকে করে আগুনে রেখেছে ওই পার্বতী, ওই পার্বতী মা, পারে? ওই পার্বতী। আরে তুই ভাবছিস কেন যে তোর কেউ নেই? আমি আছি, তোর বাবা আছে। আর আমিও আছি। কে তুমি? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? বারে বাবা, তো আমি কি তোকে মেয়ে বলে ভাবতে পারি না? বল না রে মা, তুই বল। তাহলে সেই জাতি কি তুমি? জানি না, আমি কিচ্ছু জানি না। আমার সামনে কেমন যেন সকল ভয় লাগছে। যন্ত্রণা, ডাক্তারকে খবর দাও। ওকে যে সুস্থ করতে হবে, কারণ আমার যে ওনার কাছ থেকে অনেক কিছু প্রশ্ন জানতে বাকি আছে। যাও বাবা, যাও। তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে এসো। আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমি ডাকতে ডাকতে যাচ্ছি। তবে ওনার সঙ্গে আমার একটা অজানা কথা বাকি আছে। সেই পুরোনো দিনের ইতিহাস এক পাখি চোখের সামনে থাকলেও আরেক পাখি বাসা বেঁধেছে ওই ধন্তির কোনটারে। আপনি ঠান্ডা দেখে বলেন তো, সালা কথা নেই বার্তা নেই, তখন থেকে সালা এগুলি পোকার মতো আমার পেছনে পড়ে আছে। যাকে বলে একেবারে ফাটাফাট। এই অন্ধকার বন্দি দশা থেকে মুক্ত করতে চাই আমি। লে সালা, তাহলে এই অন্ধকারে বন্দি দশা থেকে মুক্ত হয়ে আপনি আমায় কোথায় নিয়ে যাবেন? আমাকে তো ফিরে যেতে হবে ওই রজত নামের সত্যপ্রিয় অন্ধকার আছে। না না না, আচ্ছা এখানে বেশ ভালোই আছে বুঝেছেন। খাচ্ছি দাচ্ছি অ্যাস করছি, যাকে বলে একেবারে সালা ফাটাফাটি। মানুষ হয়ে জন্মেছো কিভাবে নরকের কীট হয়ে বেঁচে থাকার জন্য? নীল আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ ভরে মুক্ত বাতাস দিতে ইচ্ছে করে না? ইচ্ছে করে এই নোংরা জীবন থেকে বেরিয়ে এসে একটা সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে? না না করে না করে না করে না। ওইভাবে ভালো মানুষ হয়ে বেঁচে থাকার ইচ্ছে কোনো আমার নেই। ওই সব ভাবনা চিন্তা আমার কাছে একটা অলিক ভাবনা, যাকে বলে ওই ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো। আর স্বপ্ন আমরা দেখি না। কিন্তু আমি তো স্বপ্ন দেখিনি। স্বপ্ন দেখি তোমাদের মতো অন্ধকারীর বন্দি পাখিরা একদিন এই নীল আকাশে মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে। তারপর আর তাই তো আমি সরকারের কাছে আবেদন করেছি যাকে আমি এখান থেকে মুক্ত করতে পারি। তোমার সেই আবেদন মঞ্জুর করেছে অর্জুনদা। তুমি একবার থেকে মহামান্য সরকার বাহাদুর তাকে মুক্তি দিতে রাজি হয়েছে। সত্যি বলছো না কত? হ্যাঁ অর্জুনদা, তবে একটা শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে? হ্যাঁ মুন্নি, তোমাকে রোজ একবার করে নিশিগঞ্জের থানায় হাজিরা দিতে হবে। তার মানে
যাবে, যাকে বলে একেবারে ফাটাফাটি। তোমরা তোমাকে এই বন্দির দশা থেকে মুক্ত করতে পারলাম না। আরে তাতে আমার কি করাটা হবে শুনি? তারপর তো কয়েকদিন পরে আমাকে ফিরে আসতে হবে এই অন্ধকার জেলখানার মধ্যে। না মুন্নি না, তোমাকে যাতে আর ভবিষ্যতে কোনোদিন এই জেলখানায় ফিরে আসতে না হয় সেই চেষ্টা তোমাকে করতে হবে। তুমি আমাকে কথা দাও মুন্নি, তুমি আর কোনোদিন এই জেলখানায় ফিরে আসবে না। কি করে কথা বলবো বলুন তো চলে যাবো? ছোটবেলা থেকে এই জেলখানাকেই তার ভাও আমার বাড়ি করে চলে এসেছে। আর আপনাদেরকে যে নিশ্চয়ই আর কোনো না। তাই আপনাদের ছেড়ে এই জেলখানা ছেড়ে আমি কি করে থাকবো? আপনি বলুন না, আপনি বলুন না আমি কি করে থাকবো? जीना यहाँ, मरना यहाँ, इसकी सिवा जीना यहाँ, मरना यहाँ, इसकी सिवा মুন্নি, আচ্ছা আচ্ছা বাবা প্রভু, তাহলে কি মুন্নিকে আজই? হ্যাঁ হ্যাঁ, মুন্নিকে আজই আমরা ছেড়ে দেবো অর্জুনদা। তবে তার আগে কিছু ফর্মালিটিস আছে, সেই ফর্মালিটিস গুলো ছেড়ে নি। মুন্নি, তুমি আমার সাথে অফিসে এসো। অর্জুনদা, তুমিও আমার সাথে এসো। আচ্ছা এবার বলুন তো আপনার উদ্দেশ্যটা কি? আমার একটাই, ওই রজতার সত্য প্রিয়র বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সংগ্রহ করা। আর এই কাজে তার সহায়ক হবে তুমি। আপনার গুরুদেব দাস? এমনই হ্যাঁ, তুমি হবে আমার ইসলামের বিধি। ওই রজতা আমার সঙ্গে সত্য প্রিয় যাবতীয় কুকর্মের দলিল আমার হাতে প্রয়োজন। ওদের সাথে তোমার আগে মেলামেশা থাকায় এই কাজে তোমার বিশেষ কিছু অসুবিধে হবে না। তার মানে আপনি আমাকে মহাভারতের অভিমন্যু নাকি আছে তার মতো ভাষাতে চাইছে না? যাকে বলে একেবারে ফাটাফাটি। তবু কিন্তু আমি আপনার সাথে রাজি। কেন জানেন? কারণ জীবনে এই প্রথম আমি এমন একজন ভালো মানুষকে দেখলাম যে নিজের জন্য নয়, যে অন্যের জন্য কিছু ভাবে, অন্যের জন্য কিছু করতে চায়। তাই আমি আপনার সাথে রাজি হয়ে গেলাম। সত্যি বলতে সত্যি এই মুন্নি যেমন ভদ্রলোকের মতো মিনিটে মিনিটে বদলায় না। তাই আসুন মেলার হাত, আজ থেকে আপনার আর আমার পথ এক। ক্ষেত্রে তুমি হবে আমার অর্জুন, আর আমি হব তোমার রথের সারথি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं संयम्यहं परित्राणाय साधूनां विनाशाय प्रतिष्ठितां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। বাড়িতে কেউ নেই নাকি? কিন্তু কথা তো ছিল ঠিক 8টা নাগাদ আমি এ বাড়িতে আসবো। কথা যেমন ছিল সেই কথার আর নড়চড় হয় কি করে? আমি রেডি, চলো রানী। হ্যাঁ যাবো আমার কথা আছে। আমার ভালো লাগবে না এমন কোনো কথা বলুন আপনি। বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আজকাল যেন আমায় একটু neglect করছো। আর বাইরে রাত কাটে সব আমাকে ছাড়া যায়। So what? তুমি কি মনে করেছো আমার মতো একটা আধুনিকা স্মার্ট মেয়ে তোমার মতো একটা ছেলেকে বিয়ে করবে? রিঙ্কি, নো 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 নেভার। আমি চাই জীবনটাকে উপভোগ করতে। আমিও আধুনিক ছেলে, তাহলে তো
আপ করেছি, তাতে তাতে তোমার আর আমার সংসার খুব ভালোভাবেই চলে যাবে। সরি ডার্লিং, তুমি ভাবলে কি করে আমি তোমার সাথে সংসার করব? আমার জিন্সের প্যান্ট পরা অভ্যাস হয়ে গেছে, তাই তোমার দেয়া সেরা শাড়ি আমি পরতে পারবো না। চলি। আমি কি করলাম? নিজের খবর নিজে করলাম। আমি তো জানি ওই রজস্বা মতো কত বড় সাংঘাতিক লোক, তাদের কাজ ফুরিয়ে গেলে ওই পিঙ্কিকে রাস্তার মাঝে ছিঁড়ে করে ফেলে দেবে। আমাকে জানাতেই হবে, পিঙ্কির দাদা শুভঙ্গ সান্যালকে জানাতেই হবে। জানতে হবে আমার। আর তুমি বা কে? তোমাকে তো এই বাড়িতে আগে কখনো দেখিনি। আমি অপূর্ব, আমি আর আপনার বোন একই সঙ্গে কলেজে পড়াশোনা করতাম। এক সময় সে আমাকে বিয়ে করবে বলেও কথা দেয়। এখন পাল্টি খেয়ে গেছে, তাই তো? ভালোবাসার জমিতে আমরা গাছে চারা লাগিয়ে আমের আশা করো কি করে ভাই? কিন্তু স্যার, ও আমাকে বিয়ে না করলেও আমার কষ্ট হবে ঠিকই, কিন্তু তাতেও বেশি কি কষ্ট হবে জানেন স্যার? আমার চোখের সামনে ওর তলিয়ে যাওয়া দেখে আমি তো জানি রজনীতার সত্য প্রিয় কত বড় সাংঘাতিক লোক। What? হ্যাঁ স্যার, আমি রজত সামন্ত কাজে কাজ করি, এটা জানার পর তার সঙ্গে সে আলাপ করিয়ে দিতে বলে। আমি আগে পিছু না ভেবে তার সঙ্গে আলাপও করিয়ে দিই, কিন্তু এখন দেখছি পিঙ্কি রজত তার সত্য প্রিয়র মধ্যমণি হয়ে উঠেছে। পিঙ্কি এখন কোথায়? হয়তো রজত সামন্তের বাড়িতে ওকে আটকে রেখে আপনার নামে বদনাম করতে চায়। আর তাই তো সত্য প্রিয় আমারই দুজনকে পাঠিয়েছে। তোমরা কারা? এই তো পেশা। সোজা আসামি যে ছেলেটা মারছে না। আরে আমি জীবন! বাবা জন্ম দিয়েছে! কখনো কাউকে দিতেনি। আর লজ্জা নেবে না জন্য। আমি আছি ওই উপরে। আমি ঢোকাতে কাটে। পেটো মারতে মারতে বড় হয়েছে সালা এই জীবন। আখড়াও পেয়েছে। উপরে নাম রক্ত হয়েছে। সারাদিন না থাকি স্টপ আইনি টাইম। এটা দেখছি কেনা গাজনের সব। এখন যাও তো এখান থেকে। এখন আমার মাথায় অনেক চাপ। চাপ তো আপনাদের মতো পুলিশ অফিসারদের মাথায় সব সময় থাকবে স্যার। চাপে পড়লেই তো বাপকে ডাকতে শুরু করে দেবেন, যাকে বলে একেবারে পাকা পালিয়া। আমাদের কাজের ব্যাপারটা এত সহজ নয়। সরকার পুরো 3 বছর কাম ধরানোর ট্রেনিং দিয়ে আমাদের চাকরিতে জয়েন করিয়েছে। আর এ বিষয়ে তোমার মতো মেয়েকে বোঝানো যাবে না যে কত ধানে কত চাল। কত ধানে কত চাল, সেই হিসাবে তো চাকরি পাওয়ার আগে থেকে শুরু হয়ে যায়। যারা ভালো পথে চাকরি পায় তারা ভালো পথে এগিয়ে যায়, আর যারা খারাপ পথে চাকরি পায় তারা সবাইকে খারাপ ভেবে নেয়। যাকে বলে বলে খারাপ পালিয়া। দেখুন, সত্যি আমরা মেয়েরা কিচ্ছু বুঝি না, আর বুঝি না বলেই আপনাদের মতো পুরুষ করে বেঁচে যাচ্ছে। যদি বুঝতো তাহলে মেয়েরা ওই পুরুষ মানুষ জন্ম দেওয়ার বদলে হিজড়ে জন্ম দিত। তবু ভালো তারা বাচ্চা নাচিয়ে খায়। আপনাদের মতো ওই পেশার বাড়িতে গিয়ে সারা রাত কাটিয়ে সকালবেলায় বাজার করার টাকাটা হাত পেতে ঘুষ নিয়ে আসে না। কি সব বাজে বাজে বকছো? আমি ঘুষ নিই না। এই যে স্যার বললেন ঘুষ নিই না। এই রজতের কাছে ঘুষ নিয়ে রজতকে যদি বাধা না দিতেন তাহলে আপনাকে বদনামি করতে এই মুন্নিকে নিয়ে আমি এখানে আসতাম না। আইসি এতক্ষণে আমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার। না দেখ, কিছুই ক্লিয়ার হয়নি, তবে এবার হবে। খোঁতা খাবে তো আমার সঙ্গে পাল্টি। হ্যাঁ, আমার সঙ্গে পাল্টি। ও দান্তাম জীবন, দান্তাম
তখন তোরা কাজটা থাকতে করতে পারবি না। হয়তো আগে থেকে একটা খোঁতা দিয়ে তোদের ফলো করতে করতে আমি এখানে চলে এসেছি। সত্যপ্রিয়, এখানেই তো তাই, এখানেই তো তাই অফিসার, এখানেই তো তাই। শোনো অফিসার, তুমি আর ওই ভিডিও মেয়ে ছেলেটা মিলে হঠাৎ করে আমাদের কাছে খুব নাচ ধরা। তো রজতের তো 5 লাখ টাকা অলরেডি দোল করে দিয়েছে, এগুলো করো না, কেমন এগুলো করো না। চুপচাপ 1 সপ্তাহের মধ্যে এখান থেকে ট্যাম্পা নিয়ে চলে দাও। তোমার আদরের বোন পিঙ্কি, তোমার আদরের বোন পিঙ্কিটা এখন আমাদের কাছে আছে। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার বোনের নগ্ন ব্লু ফিল্ম বানিয়ে ওই ইন্টারনেটে ছেড়ে দেবো বাবা, সবাই দেখবে তো। ইস্ত্রি করা পাঞ্জাবিতে কুঁচকে দিল তো। দাদা বলে কথা তো মাথা গরম তো হবে। আমার বোনের এরকম কে তোলে না, আমারও মাথাটা গরম হয়ে যেত। কিন্তু কি করবে বলো, আমার কথা মতো যদি না চললো তাহলে তো আমার বোনের মন্ত্রী ছবিগুলো দেখতে হবে বাবা। ঠিকই, এত বড় সর্বনাশ তোমরা করো না। আমি কথা দিচ্ছি, আমি এখান থেকে চলে যাবো। পিঙ্কিকে তোমরা দয়া করে ছেড়ে দাও। সত্য প্রিয়, পিঙ্কিকে ছেড়ে দাও। পুলিশ অফিসার নিজের স্বার্থের জন্য নিজের সততাকে মেরে ফেললেন। তাহলে বলো আমি থালা কত বড় হারামি। চল চল বলি, এবার তোকে একটা কাজে বাঁধাবো। আমাকে? আমার এবার কি কাজ? এই অফিসার থেকে তো খোঁটা দিলাম, এবার ওই ভিডিও মাগি তাকে। আবার মাথা গরম করে, মাথা গরম করে প্রেসার বাড়বে, সুগার বাড়বে, যখন তখন মাথাটা খেলবে না, বলতে পারতে হবে। যে কথাটা বলছিলাম, ওই ভিডিও মাকেটাকে গোলমরিচ আর নুন দিয়ে কথা কথা করে মাংস বানিয়ে খাবো। তুই রান্না করবি তা কথা দিব দিব, তুই তা দিয়ে বাকিকে ধরে এনে আমার খাতায় বন্দি করে দে। হ্যাঁ, বাকিকে এনে আমার খাতায় বন্দি করে দিবি, বাকি কু কু করে ডাকবে, আর আমি তোর হাতে মুন্নিকে তুলে দেবো। হ্যাঁ রে বাবা, তোর তো কখনো কোনোদিন মিথ্যা কথা বলেছে? তোর তো তখন বলেছে, তখন তোর হাতে মুন্নিকে তুলে দেবে। তবে ততক্ষণ পর্যন্ত না পাখি আমার খাতায় বন্দি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মুন্নি খোঁতা খাবে। জানি রে ভাই, জানি। তোর মাথাটা গরম হবে, তুই আমাকে হারামি, চোরের বাচ্চা, মামাতে তুলে গালাগালি দেবে। দে যতবারই গালাগাল দে, আমার টার্গেট সাকসেস করার জন্য না আমি এইসব গালাগাল শুনতে অভ্যস্ত হয়ে গেছি। তবে একটা কথা মনে রাখবি দিব, যত তাড়াতাড়ি প্রকৃত তত্ত্ব আমার খাতায় বন্দি হবে, তত তাড়াতাড়ি অন্ধকারের বন্দি বাকি মুক্তি পাবে। আমি চলে বাচ্চা, খালে ডাহাতে আত্মা, আমি চোরের বাচ্চা। ডিম পাড়তে গেলে মানি লাগে, মানি। ওর
নিচে নেমে যেতে পারো আমি কখনোই কল্পনা করতে পারিনি। স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য অপূর্ব। তুই এখানে কি করছিস? না এখনো কিছু করিনি, তবে এবার করবো। দিনের পর দিন তোর কাছে কাজ করে আমি সব জেনে গেছি, এবার সেগুলোকে উপর মহলের কাছে ফাঁস করবো। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি চিৎকার করে বলবো গত 25টা বছর ধরে পশ্চিম বাংলার প্রত্যেকটা হাসপাতাল থেকে শিশু চুরি করে ওই বিদেশে বাজারে বিক্রি করেছিস তুই। গ্রামের উন্নতির পুরো টাকা তুই আর সত্যপ্রিয় মিলে হজম করেছিস। অপূর্ব! বাকিবারের যুবতী মেয়ে মাতরকে মাত্র 20,000 টাকার বিনিময়ে ওই বোমদের প্রতিটা পালিতে দিয়ে এসেছিস তুই। পিঙ্কি, পিঙ্কি, তোমার বয়ফ্রেন্ড কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। তাই তো দেখছি, তাই তো দেখছি। তবে ওর মতন একটা আনকালচার মানুষকে আমার ফ্রেন্ড বলতে ঘেন্না করে। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু তুমি কি ভেবেছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এই অধঃপতনের দৃশ্যগুলো আমি দেখবো? চলে দাঁড়া, দাঁড়া পাগলা, দাঁড়া। কোথায়, কোথায় যাবি রে তুই আমাকে ছেড়ে? আমি তোকে আমাকে ছেড়ে কোথাও যেতে দেবো না রে। পিঙ্কি, তুমি অপূর্বকে সরি বলো। সরি হোয়াট? ওকে আমি সরি বলবো? নো নো নেভার নেভার। বলবে, বলবে, বলবে। কারণ ভুলটা আমি করতে যাচ্ছিলাম। ভুলে যাও না, এই অপূর্বই কিন্তু তোমাকে আমার কাছে প্রথম নিয়েছিল। আর আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু এই অপূর্ব আমার থেকে তোমাকে বেশি ভালোবাসি। তাই আমি চাই, কি চান আপনি? আমি চাই পিঙ্কি তুমি সাদা খান। বললেন কি করবো বল? তোর সঙ্গে আমি পিঙ্কিকে নিয়ে পেট জমে যাবো, সেটা কিন্তু তুই সহ্য করতে পারবি না। তাই বাধ্য হলাম তোকে মায়ের ভোগে পাঠাতে। যা মায়ের ভোগে যা। ও বাবা, বিচার দিনের পরে আসবে আসবে। ওকে ওকে এভাবে পালাতে দিলেন? ও যদি সবকিছু বলে দেয় এখন। আরে না না, আরে রাস্তাটা মুখ টুকরে পড়ে মায়ের ভোগে চলে যাবে। বলবেন আরে আরে তুমি যে পাগলাটাকে বাঁচতে পাঠিয়েছিলে সেই তো সারা একটা গৃহস্থের বাড়িতে ঢুকে পড়েছে। আমি মারতে পারলাম না। জেলের রাস্তা পড়বে ওকে ফেলে ফেলবো। আরে খবরটা দিতে যখন এখানে আসছি তখন দেখি কি দেখলি? তোমার এখান থেকে একটা ছেলে রক্তাক্ত অবস্থায় বেরিয়ে গেল। তারপর মেন রাস্তার মধ্যে মুখ থুবড়ে পড়লো। আর আরেকটা কালো মেশিনের গাড়ি এসে ওকে তুলে নিয়ে চলে গেল। হ্যাঁ রাজা, হ্যাঁ গাড়িটার নম্বর যেন WB02 848 WB02 8485 একটা অভিজ্ঞতা। বাড়ি থেকে চলে যেতে এতগুলো দিন আমি ভালোই ছিলাম, কিন্তু কেন কেন যে তারা শুধু শুধু ওই বিবেকটা তাকে দেখা হলো আমার মনের ভালো মন্দ মাপার জন্য। আমি এখন কি করি আমি কিছুই ভেবে উঠতে পারছি না। তাইলে তারা সব কথাকে ছেদ করে দিয়ে আমি থালা ফাইনটা হয়ে দিতে পারতাম। ফাইনটা কিন্তু কোথায় যেন কে বলছে পুতুল নাচে রে পুতুল হয়ে যেই শুধু গেরে মনকে সুধা নাচার হয় জীবনে কি পেয়ে চুপ কর ভাই, জানা তুই কি তাই তো এখান থেকে এই
কিসের ব্যবসা করিস তা আজ আমার কাছে স্পষ্ট। এই পথে এ তো বিনাশ অনিবার্য দাদা। এই ভাই, তুই কি আমাকে জ্ঞান দিতে এসেছিস নাকি ধ্বংসের ভয় দেখাচ্ছিস? আমি কত ভয়? না না দাদা, আমি তো বাস্তবটা দেখাচ্ছি। আর ধ্বংসের কথা বলছি, ধ্বংস তো শুরু হয়ে গেছে দাদা। শুরু হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ধ্বংস শুরু হয়ে গেছে। মেদিনীপুর ভাগ হলো, ধ্বংস হলো একতা। এক কথা, এখনো হাজার হাজার মেয়ে, এখনো হাজার হাজার মেয়ের ধর্ষণ হচ্ছে। সারা বিশ্ব জুড়ে গর্জন হলো জাস্টিস ফর আর্টিকল। তো ওই ধরনের ফাঁসি হলো। একটা ধ্বংস হচ্ছে প্রশাসন। প্রশাসন হঠাৎ করে কবি সম্মেলন হয়, কিন্তু কিন্তু কবিগুলো নোবেল প্রাইজটাই এখনো পাওয়া গেল না। এখানে ধ্বংস হয়েছে মানবতা। মানবতা সেদিন লাল পিঁপড়ের দল বাচ্চা ছেলের চোখ টুকরে গেছিল, সেদিন ধ্বংস হয়েছে কর্তব্য। টিভি সিরিয়াল আর মোবাইলে রিলস বানাতে গিয়ে ঘরের বউরা স্বামীর পাতে নুন দিতেই ভুলে যায়। এখানে ধ্বংস হয়েছে ভালোবাসা। মাতারি, আজকে তিনি যদি অবৈধ সন্তানে গুন্ডা হওয়া যায় তার দাম অনেক, কিন্তু বৈধ সন্তানই বেকার টাকা যায় তার দাম কানা করে। সারা বিশ্ব জুড়ে শুরু হয়ে গেছে ধ্বংসের খেলা। বারবার একটাই কথা বলছে দাদা, তুই ফিরে আয়, তুই ফিরে আয় দাদা। না রে, না রে ভাই, আমার হাতে এখন অনেকগুলো কাজ, সেগুলো কমপ্লিট না করে আমার কোথায় যাওয়া যাবে না রে ভাই, আমার কোথাও যাওয়া যাবে না। তুই ভুল করছিস দাদা, তুই কিন্তু ভুল করছিস। তুই ফিরে আয় দাদা, তুই ফিরে আয়। তোমার সাবধানে মানুষ দাদা, তাই তো বারবার একটাই কথা বলছি দাদা, দাদা তুই ফিরে আয় দাদা, ফিরে আয়। ভাই, তোকে বারবার বলছি না, আমার হাতে এখন অনেকগুলো কাজ, সেগুলো কমপ্লিট না করে আমি কোথাও যেতে পারবো না। কোথা তুই চলে যা রে ভাই, তুই চলে যা। তুই কিন্তু ভুল করছিস দাদা। মনে রাখিস, অসৎ পদের টাকায় কালিয়া ভর্তা খাবার থেকে সৎ পদের টাকায় আলু সিদ্ধ ভাতটা অনেক ভালো দাদা, অনেক ভালো। পৃথিবীতে একটা জিনিস জ্ঞান, যেটা বিনিময়টাই দেওয়া যায়, কিন্তু হাজার চেষ্টা করলেও তারা নেওয়া যায় না। এটাই কি তাহলে তোর শেষ সিদ্ধান্ত? তো সময় নষ্ট হচ্ছে তোরে ভাই। সময় নষ্ট হলে কেউ জানি না, তবে যাওয়ার আগে তুমি একটা কথা বলে যায় দাদা। হ্যাঁ বল। হয়তো এমন একটা দিন আসবে যখন তুই সময় চাইবি, কিন্তু সময়টাই আর তোমাদের থাকবে না দাদা। ভাই সময়টাই থাকবে না। কোন পাগল তুই, কেন কেঁদে মরিস ভাই? পরশ পাগল ফুলতে গিয়ে বারে বারে হারিস দাদা, বারে বারে হারিস ভাই, বারে বারে হারিস দাদা। চলে গেল, চলে গেল ভাইটা আমার, ভাইটা আমার নিরাশ হয়ে চলে গেল। একবার ভাবলাম ওর সাথে চলে যাই, কিন্তু ভাবলাম গেল না, তাই তো? না গিয়ে ভালোই করেছেন, কারণ এই লাইনে আসা সহজ, কিন্তু যাওয়াটা নয়। একটি বিনতি ডার্লিং, তুমি এখানে? অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আর আপনার ভাইয়ের কথাগুলো শুনছিলাম। রজতবাবু নিশ্চয়ই জানেন না, তাই তো? তা ভালোই হলো, আমার রোজগার করার একটা নতুন পথ আপনি নিজেই দেখিয়ে দিলেন। মানে মানে ব্ল্যাকমেল? মানে ব্ল্যাকমেল প্রতি মাসে আমাকে 25,000 টাকা করে দেবেন, আমি আমার মুখটাকে বন্ধ রাখবো। এই জন্যই বলে তাহলে মেয়ে ছেলের বুদ্ধি। আমি বলো 25,000 টাকায় কিছু হয়? সোনার কত ভরি বলো তো? আমি তোকে ভাবলাম 50,000 টাকা পয়সা, 1 লাখ টাকা না 25,000 বলতো। আচ্ছা শোনো, আমি তোমাকে মাসে মাসে 1 লাখ টাকা করবো, তুমি কাউ কিছু বলো না, কেমন? থালা নামে ঢ্যামনা বলে গালাগাল দিচ্ছেন কাকে? আপনি আমাকে ঢ্যামনা বানালো কারা? আপনারা। আলু যখন ভালো ছিল তখন না খেয়ে বেশি মুনাফার জন্য কোল্ড স্টোরেজে রেখে দিয়েছেন, আর আলু যখন আজ পচে গেছে তখন জমিদার। তুমি গুটিয়ে কথা বলতেছি কিন্তু বিনতি ডার্লিং, এতগুলো টাকা দিয়ে তোমাকে দেবো, লটক জানতে পারলে কি বলবে? কি বলবে তা বলে দিন, সেটাই করবো আমি। কি বলবে বলো তো? বলবে তোমার গলব্লাডার স্টোন কিংবা টিউমার, না এগুলো বললে হবে না। তুমি বলবে তোমার এজ হয়েছে। অনেক আরে না, মানে তুই যে ধরনের মেয়ে ছেলে তাতে তো
এই রোগটা হওয়া অটোমেটিক কিছু না বলবে একটু হয়েছে এমএ তাই জন্য চিকিৎসার জন্য ওই ছোট্ট বিয়ের কাছে টাকাগুলো দিতে এতে তোমার দুতলা ওই লততের সঙ্গে বেডরুমে যে ডিউটিটা করতো সেটাও করতে হবে না আর ঘরে বসে বসে টাকাটাও দেয় ওকে 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 আমি তাই বলবো এখন বলুন এই মাসের টাকাটা দিচ্ছেন কত আরে বাবা আজই দিচ্ছি কিন্তু টাকা না কথা তুমি হজম করতে পারবে তো অবশ্য। আসলে কি ব্যাপার জানো তো এই ছোট্ট পিরিয়ডটাতে টাকা নিয়ে না কেউ কোনোদিন হজম করতে পারেনি সব সবাই পদ হজমে মারা গেছে হজম শক্তিটা বরাবরই আমার খুব শক্তিশালী তাই যে কোনো জিনিস আমি চট করে না হজম করে ফেলতে পারি আপনি যেমন বুনো ওল আমিও তেমন বাঘা তেঁতুল তাহলে তাহলে নিলাম হাত যেন ঢাকাতে আরে কাটি নাই ধরে ধারা আমার হাত তবে তাই ভাবুক না দা খুঁটি খাওয়া আদি ফাগুনি পূর্ণিমা রাতে মলায়ে চাঁদকে ফাগুনি পূর্ণিমা রাতে মলায়ে খাওয়া তুই না বলে বাবা না বলে আপনি মনে লাগে আর ফাগুনি পারছি না কিছুতেই আমি আর এই পোশাকটা পরে থাকবো না। আমার রীতি কর্তব্য বোধগুলো আমাকে দেখে আসে। সম্পর্কের হাত করিতে আজ আমি নিজে রীতিহীনতার কাজ করাতে বাইরে থাকার এক নিষ্পাপ। পেশার কি করবেন? আমার মতো একজন অসহায় মানুষের কাছে ভূমিকার চাওয়ার বা পাওয়ার আশা ত্যাগ করুন মহাদেব। আইন যখন বেআইনি ভাবে তৈরি হওয়া বড়াই জগতার নার্সিং হোমে ইন্টেনসিভ কেয়ারে ঘুরছে তার দিনে ছুটি নিতে হবে স্যার আমি দেশের বাড়ি যাবো আমার বাচ্চা হবে আমার বাচ্চা তো মানে সেটা আমার বইয়ের বাচ্চা হবে সেটা এখন জানছে এখান থেকে পরে দেখা যাবে আমি বুঝতে পারছি স্যার আমার মতো সব অফিসারদের হাজার চেষ্টা তো আমাদের ভাগ্য ভিড় না কারণ সবসময় মধ্যে ভুল স্যার ঠিক করে দিতাম মহাদেব বাবু ঠিক করে দিতাম আমার সাথে যদি ক্ষমতাটা থাকতো সব কটাকে রাম পেনানি পেদিয়ে আমি ঠিক করে দিতাম তাহলে সত্য যেটা দামর অব্দি ঠিক ছিল মহাদেব বাবু এই কলি যুগটাতে সব কেলেঙ্কারি হয়ে গেছে তাহলে এখন কি করবেন স্যার করবেন ডাইনি তারপর গিয়ে ওই শয়তানগুলোকে গ্রেফতার করবে আপনি আপনাকে কোথায় দেখেছি বলুন তো ও সেদিনই তো আপনার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল তাই না শুধু রাস্তায় নয় এর আগেও আপনার সাথে আমার দেখা হয়েছিল আমার মুখের দিকে ভালো করে চেয়ে দেখুন তো আমায় চিনতে পারছেন কিনা কে আপনি? হাসপাতালে 25 বছর আগে ওয়ার্ড বয় বৃন্দাবন কর্মকাণ্ড ব্যবহার করছে হ্যাঁ, আজ থেকে 25 বছর আগে আমি যখন অন্তঃসত্ত্বা অবস্থায় হাসপাতালে ভর্তি হই তখন ওই বৃন্দাবন ছিল সেই হাসপাতালে ওয়ার্ড বয় তখন আশেপাশে অনেক হাসপাতালে বাচ্চা চুরি যাচ্ছিল আর সেই রাত্রে আমার বাচ্চাটাও চুরি যায় তাই তো আমি আমার অপরাধের হাত দাঁড়িয়ে আছি গ্রেফতার করুন আমাকে আপনি গ্রেফতার করুন কারণ কারণ সেদিন ওই শিশু কন্যাকে হাসপাতালের খাট থেকে চুরি করে আমি তুলে দিই ওই শয়তানের রজত সামন্ত কেন এখন তুমি করেছিলে কত টাকা পেয়েছিলেন তুমি টাকার জন্য নয় গো টাকার জন্য নয় আমি এ কাজ করেছি আমার বোনের ভালোবাসার দিকে তাকিয়ে কারণ আমার যে বোকা বোনটা ওই রজত সামন্তকে ভালোবেসে ওর
মার্কেটে তখন তার অনেকে দেনা, আর ওই সেই দেনা শোধ করার জন্যই অনেক কথা তুমি রাজি হয়েছিলে, তাই তো? কি করব বলুন? আমার যে বোকা বোনটা চরম একটা বিপদ বাঁধিয়ে বসে আছে, সে কথা যে আগে আমি জানতাম না। ওর পেটে তখন রজত সামন্তের বাচ্চা। আমি ভাবলাম এই কাজটা করে দিলে রজত নিশ্চয় বিয়ে করে আমার বোনকে ঘরে তুলবে। তাই নিজের মনের ঘর গড়ে তোলার জন্য আমি যে অন্যের সুখের ঘর ভেঙে দিচ্ছি, সে কথা যে আমি একবারও ভেবে দেখিনি, একবারও না। যারা সিঁদুরে সিঁদুর দেওয়ার আগে গর্ভে সন্তান দেয়, তারা যে সিঁদুরের মানে বোঝে না, এটা তোমার বোঝা উচিত ছিল বৃন্দাবন। আর তোমার বোনেরও জানা উচিত ছিল সাত পাতে বাধা পড়ার আগে কোনোদিন ঘর বাঁধা যায় না। তাই তো সেই আগুনে খই পোড়ানো রাখি তোমার বোন কলঙ্কের আগুনে মুখ পুড়িয়েছিল। বোঝেনি, সেও বোঝেনি আর আমিও বুঝিনি। তাই এই অন্যায় কাজটা হয়ে যাওয়ার পর রজত সামন্ত আমার অন্তঃসত্ত্বা বোনকে লাথি মেরে দূর করে তাড়িয়ে দিল। তখন আমি বুঝলাম অন্যের সুখ কেড়ে নিজে কখনো বড় হওয়া যায় না, বড় হওয়া যায় না। আমি বুঝলাম কাকিমা, কিন্তু আপনাদের বাচ্চাটা যদি চুরি হয়ে থাকে তাহলে পাখিকে বলবো, সব বলবো বাবা। তার আগে পাখিকে তোমায় বাঁচাতে হবে। কেন কেন পাখির কি হয়েছে? কেন বলছে কি না? মাথায় ব্যান্ডেজ কেন? পুরস্কার দাদার কাছ থেকে পাওয়া ভাইয়ের পুরস্কার। ঠিক বুঝলাম না তো। সব বুঝিয়ে বলছিস মমতা, সব বুঝিয়ে বলছি। আমাকে ছোটবেলা থেকেই হোস্টেলের থেকে পড়াশোনা শিখেছে আমার দাদা। বড় হওয়ার পরও আমাকে আলাদা ভাড়া বাড়িতে থাকতে হয়। তখন ভাবতাম হয়তো ব্যবসার কাজের চাপে আমাকে আলাদা থাকতে হবে, কিন্তু এখন আমাকে সবই পরিষ্কার। আমার দাদা একটা ক্রিমিনাল, আমি একটা ক্রিমিনালের ভাই। যত 2 নম্বরে ব্যবসা করে আমার দাদা, ওই অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট সত্যপ্রিয়। হ্যাঁ, পাখিকে যে তোমার দাদা সত্যপ্রিয় রজত সামন্ত কিডন্যাপ করছে, এই ব্যাপারে তুমি কি নিশ্চিত? হ্যাঁ নিশ্চয়ই। আজই আমার সাথে পাখির দেখা হয়েছিল। তারপরে রজত সামন্ত আমার মাথায় মিলে অজ্ঞান করে দিয়ে পাখিকে নিয়ে চলে যায়। আর জ্ঞান ফিরতেই আমি সোজা এখানে এসেছি। শুভঙ্কর, যেভাবে হোক পাখিকে তুমি বাঁচাও। ওকে ছাড়া যে আমি বাঁচবো না বাবা। হ্যাঁ শুভঙ্কর, যেভাবেই হোক পাখিকে আপনি বাঁচান। কেন স্যার আপনি চুপ করে আছেন যে? শুভঙ্করদা, তুমি না বলেছিলে আমাদের চারা ত্যাগ করে দেবে, তাহলে চুপ করে আছো কেন শুভঙ্করদা? কারণ আমার কিছু করার নেই প্রতীক্ষা। শুভঙ্করদা, ওই সত্যপ্রিয় রজতের বিরুদ্ধে আমার পক্ষে কোনো স্টেপ নেওয়া সম্ভব নয়। এই কি বলছো? কেন পারবে না? বলো তুমি কেন পারবে না? আমি সাক্ষী দেব। তাহলে আপনার অসুবিধাটা কোথায়? অসুবিধে কোথায় এ কথা আমি তোমাদের কাউকে বলতে পারবো না। শুধু একটা কথা শুনে রাখো তোমরা, ওই সত্যপ্রিয় রজতের বিরুদ্ধে আমার পক্ষে যে কোনো স্টেপ নেওয়াই সম্ভব নয়। শুভঙ্করদা, পুলিশের ঠিক যেমন রূপ হওয়া উচিত। প্রতীক্ষা, কত টাকায় বিক্রি হলে রজত বাবুর কাছে? আমি বিক্রি? না না না, তোমার কোথাও ভুল হচ্ছে প্রতীক্ষা। হ্যাঁ, ভুল তো হচ্ছে, ভুল হচ্ছে। রাস্তার একটা নুড়ি পাথরকে দাঁড়ায় উঠছিলাম ভেবে শুভঙ্কর, এই তোমার আদর্শ। সত্যি স্যার, আমার মধ্যে আমাদের যে অনেক ভরসা ছিল। কেন করেন ভরসা এনাদের উপর, পুলিশ অফিসারের উপর? ডাক্তার থেকে শুরু করে সিভিল ইঞ্জিনিয়ার হইতো, পুলিশ থেকে শুরু করে সিভিল ইঞ্জিনিয়ার হইতো। সাধারণ জনতা দিনের পর দিন এদের উপর ভরসা করবে, আর এরা সাধারণ জনতাকে কুকুর ছাগল মনে করে সাধারণ জনতার ভরসাকে ডিটারজেন্টে ওয়াশ করবে। পারেন আপনারা স্যার, পারেন। প্রতীক্ষা, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। বলে যাচ্ছ তুমি একজন অন ডিউটি অফিসারের সাথে কথা বলছো, আর আমাকে অপমান করার জন্য আমি তোমাকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারি। অবসর
ঘুষ ছাড়া কিছু বোঝেন না, তা এরা সবাই জানে। আর আমি তো আমি, যদি কেউ পুলিশ অফিসারে বাবুকে রেপ করে দেয়, সেই রেপিস্টের কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়ে আপনারা ঠিক ছেড়ে দেবে। মা বউ রেপ হয়েছে কি হয়েছে, পোড়া কি আর জল পানিটা পেলেই হলো। জল খাবেন? হ্যাঁ, মানলাম মানলাম। এখনই যদি এখান থেকে চলে না যাও, তাহলে মারতে মারতে আরো মেরে মানহানির মামলা ঢুকে তোমাকে রাস্তাতে তুলে দেবে। হ্যাঁ, উপকার করতে না পারলেও অপকার যে খুব ভালোই করতে পারেন তা তো আমরা জানি। আর চোখের সামনে তো দেখলাম। বেশ, আমি চলেই যাচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি, পাখির যদি কিছু হয়ে যায়, এই প্রতিজ্ঞা কিন্তু আর প্রতিজ্ঞা করবে না, এই সব কটাকে জ্যান্ত চিতায় পড়াবে। আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদি নিরস্ত্র মানবিকতায় আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই, চিতা আমি তুলবই, চিতা আমি তুলবই। কি করবো? আমার লকাপে ঢুকবো নাকি চোখের জল চোখে শুকিয়ে বাড়ি ফিরে যাবো? যেখানে খুশি যান কাকিমা, দয়া করে আমার মাথাটাকে খারাপ করবেন না। চুপ, একদম চুপ। দয়া করে আমাকে মাসিমা কিংবা কাকিমা বলে ডাকবেন না অফিসার। আমি কোনো ঘুষ করছি তারা এই পুলিশ অফিসারে মাসিমা কিংবা কাকিমা হতে চাই না। এ আপনি কি বলছেন? ঠিকই বলছি, আমি চলে যাচ্ছি, তবে যাবার সময় আমি একটা কথা বলে যাচ্ছি অফিসার, পাখির যদি কিছু হয়ে যায় তাহলে মানুষ আপনাকে কি করবে আমি জানি না, তবে ভগবান কিন্তু ছাড়বে না। আর তখন সেই ভগবানের নামে আপনি যত খুশি মানহানির মামলা করবেন অফিসার, যত খুশি মানহানির মামলা করবেন, যত খুশি কাজটা আপনি ঠিক করলেন না অফিসার। সেদিন ওই হাবিলদার শুভঙ্করের মধ্যে আমি যে সততা দেখেছিলাম, আজ ওসি শুভঙ্করের মধ্যে লেশ মাত্র দেখতে পেলাম না। আমি এসেছিলাম ধরা দিতে, সাক্ষী দিতে, কিন্তু আজ আমি চলে যাচ্ছি। কেন কেন জানেন? আমি একজন অপরাধী ঠিক, তাই বলে অন্য কোনো অপরাধের কাছে আমি মাথা নত করতে পারবো না অফিসার, মাথা নত করতে পারবো না। সবাই তো কিছু না কিছু একটা বলে চলে গেল, আপনিও এরপর কিছু একটা বলে চলে যান মহাদেব বাবু। আমার বলার কিছু নেই স্যার, শুধু জিজ্ঞাসা করবো। আমি জানি আপনি আমার বোনকে খুব ভালোবাসেন, তাই সেই বোনের দিকে গিয়ে বলুন তো, আপনি কি সত্যি ঘুষ দিয়েছেন? সে আমি না বলতে পারবো না মহাদেব বাবু, শুধু এইটুকু শুনে রাখুন, আমি ঘুষ না খেলেও যে ওই বোনটার জন্য আমাকে চুপ করে থাকতে হবে। ওই বোনটার জন্য মানে সত্য প্রিয় রজত আমার বোনকে আটকে রেখেছে। বড় ঘনার লোক ওই বোনটাকে যে আমার অন্ধ করে দিয়েছে। তাই ওরা বলেছে 7 দিনের মধ্যে আমি যদি এখান থেকে ট্রান্সফার দিয়ে চলে না যাই, তাহলে যে ওরা পিঙ্কিকে মেরে ফেলে দেবে। এতক্ষণ আমি এতক্ষণ যে কথাটা কাউকে বলতে পারলাম না মহাদেব বাবু। আমি পুলিশ হলেও আমি যে একজন মানুষ, আমি একজনের দাদা। আর পিঙ্কি যতই দুষ্টু হোক না কেন, ও ছাড়া যে আমার আর কেউ নেই মহাদেব বাবু, ও ছাড়া। তাহলে পাখির সাথে পিঙ্কি এখন বিপদের মধ্যে আছে। হ্যাঁ তাই তো, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এখান থেকে চলে গেলেও আমি কিন্তু প্রয়োজনে চাকরি ছেড়ে আসবো ওদের বেআইনি ভাবে খুন করতে।